কড়াইয়ের একটা পা ছিল কাটা। এক সময় রেলে কি সব কাজ করত। চলন্ত রেলগাড়িতে এক কামরা থেকে অন্য কামরায় দিব্যি ছুলে ছুলে যেতে পারত। এই রকম যাতায়াত করতে করতেই একদিন পা ফসকে পড়ে গেল নিচে। কপাল ভালো, তাই প্রাণে বেঁচেছে, কিন্তু বাঁ পাখানা বাঁচাতে পারেনি। 3 মাস হাসপাতালে থেকে ফিরে এসেছে একখানা পা খুইয়ে। হাঁটুর তলা থেকে বাঁ পাটি আর নেই। সেই গুপি কড়াই সারা রাত জেগে কি কাজ করত সেটা ভানুকানু জানত না। মনে মনে কৌতূহল যে একেবারে ছিল না তা নয়, ছিল, কিন্তু দুজনেই ভেবেছিল আমাদের অত কিসের দরকার। প্রথম কয়েকটা রাত্রি পাহারা দিতে গিয়ে ওদের ভয় ভয় করছিল। ভূত থাকুক বা না থাকুক, গভীর রাত্রে এমন একটা জঙ্গলে ভরা জলার ধারে বসে থাকলে ভয় তো করবেই। প্রথম সপ্তাহটা নির্বিঘ্নেই গেল। মাছ চুরি করতে জাল নিয়ে কাউকে আসতে দেখা যায়নি। ওদেরও আর নাকি গলায় বলতে হয়নি, জলার ধারে কে রে? পুজোর ওই ঘটনার পর থেকে পাড়ার লোকজন ওদের সঙ্গে বিশেষ আর কথা কয় না। ওরাও সবাইকে এড়িয়ে চলে। রাতভর কাজ করে নিজেদের বাড়িতে গিয়ে ঘুমোয়। দুপুরে উঠে উনুন জেলে রান্না করে। খাবার পর বাড়ির সামনেই দুজনে বসে থাকে, পাড়ার কোথাও যায় না। সন্ধে হওয়ার আগে গামছায় রুটি বেঁধে রওনা দেয় বিলকান্দার দিকে। শীতের খাটো বিকেল। বিলকান্দার কাছে পৌঁছতে পৌঁছতেই সন্ধ্যা হয়ে যায়। গুপিদার বাড়িতে ঢুকে একটু বিশ্রাম করে। তারপর রাত 9টা নাগাদ গামছা খুলে রুটি বার করে। গুপিদা বলে দিয়েছিল, শুধু রুটি আনলেই হবে, ডাল তরকারি আমার কাছ থেকে নিবি। তোরা বাচ্চা মানুষ, অত রান্না কেমন করে করবি? গুপিদার কথা মতো তাই করত। একদিন ওরা 3 জনে যখন খাচ্ছে, তখন গুপিদা বলল, আজ 2 জন লোক আসবে জাল ফেলতে, তোরা কোনো শব্দ করবি না। ভানুকানু দুজনেই অবাক। মুখের খাবার গিলে নিয়ে ভানু বলল, চোর এসে জাল ফেলবে আর আমরা শব্দ করব না? এ তুমি কি বলছো গুপিদা? কানু বলল, লোক দেখলে শব্দ করাই তো আমাদের চাকরি, পাল জানতে পারলে কি বলবে বলো তো? গুপিদা দুজনের মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। 3 জনে নিঃশব্দে খাওয়া শেষ করার পর গুপিদা বলল, তোরা কি ভাবিস মাছ পাহারা দেওয়ার জন্য তোদের মাইনে দিয়ে রেখেছে? দুজনেই অবাক চোখে গুপিদার দিকে তাকিয়ে বলল, তবে কিসের জন্য রেখেছে? গুপিদা মুখ ধুয়ে একটা সিগারেট ধরালো, জোরে জোরে 2টো টান দিয়ে বলল, মিছে কথা। কানু জিজ্ঞেস করল, তবে সত্যি কথা কি? গুপিদা একবার খোলা দরজার দিকে তাকালো, তারপর চাপা গলায় বলল, 10 কিলোমিটার দূরে রেল ইয়ার্ড, ওই ইয়ার্ড থেকে চোরা জিনিস আসে এখানে, এখান থেকেই বিক্রি হয় অন্য জায়গায়। পুলিশ বা অন্য কেউ এলে জলার ধারের পথ দিয়েই যেতে হবে। তোরা নাকি সুরে কথা কইলে আমি বা আমরা আগে ভাগে জেনে যাব। মাছ চোর নয়, আমাকে জানান দেওয়াই তোদের কাজ। গুপিদার কথা শুনে দুজনের চোখ বড় বড় হয়ে গেল। বলল, কথাটা যেন কেউ জানতে না পারে, জানলেই কিন্তু তোরা দুজন গুম খুন হয়ে যাবি। কানু ভয় পাওয়া গলায় বলল, গুম খুনটা আবার কেমন ধারা খুন গো? গুপিদা বলল, প্রথমে তোদের দুজনকে এখান থেকে দূরে নিয়ে যাওয়া হবে, তারপর খুন করে বস্তায় বেঁধে পুঁতে দেবে 10 হাত মাটির তলায়। ভানু আর কানুর গা ছমছমিয়ে উঠল। কোনো মতে ঢোক গিলে ভানু বলল, কোথায় পুঁতে দেবে? এই বিলকান্দার ধারে? গোপী উত্তর দিল, তা জানি না, তবে তোদের আগে যে 2টো ছেলে ছিল তারা তো। কানু কথা শেষ হওয়ার আগেই বলল, তারা তো কলকাতায় যাত্রা দলে চলে গেছে। গুপিদা বলল, তেমন কথাই বলা হচ্ছে বটে,
কিন্তু আমার ধারণা ওরাও গুমখুন হয়েছে, কারণ তোদের মতো ওরাও সব জেনে গিয়েছিল কিনা। এবার ভানু কানুর গলা শুকিয়ে গেল। কানু অভিমানের গলায় বলল, আমরা তো জানতে চাইনি, তুমি কেন সেদে সেদে জানাতে গেলে? কি দরকার ছিল এসব জানাবার? গোপীদা বলল, দেখ, তোরাও গরিব, আমিও গরিব, আমরা হচ্ছি সমান সমান। জানিয়ে রাখলাম যাতে বিপদ বুঝলে কেটে পড়তে পারিস। সেদিন রাত্রে পাহারা দিতেই ওরা গেল না। গোপীদা অন্য ঘরে কান পেতে বসে থেকে বুঝল রাতভর লোক আসছে, ফিসফাস কথা হচ্ছে এবং চলেও যাচ্ছে। কিন্তু লোকগুলো কারা, কেমন দেখতে এবং কি বলছে সেসব টের পাওয়া গেল না। সকালবেলা বাড়ি ফিরে কানু বলল, বুঝলি ভানু, গুমখুন হওয়ার চাইতে রইল ঝোলা চলল ভোলা, এটা করাই ভালো। মাসকাবারে মাইনে নিয়ে চাকরি ছেড়ে দিয়ে কেটে পড়ি। গোপীদার কাছে শোনার পর ওদের সত্যিই এত ভয় হয়ে গিয়েছিল যে মাসকাবারে মাইনে হাতে নিয়ে সোজা চলে এলো গৌরীপুর স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে সোজা এলো বীরপাড়ায়। ভানুর কেমন এক পিসি এই বীরপাড়ায় থাকত। দিন দুয়েক খোঁজ করে সেই পিসির কোনো হদিশ পাওয়া গেল না। কানু বলল, এবার কি হবে? মাথা গোঁজার একটা আশ্রয় তো দরকার। ভানু বলল, বিনে পয়সায় রেল স্টেশনে শোয়া যায়, কিন্তু অচেনা দুটো ছেলেকে দেখলে লোকে নানা সন্দেহ করবে। তার চেয়ে বরং গৌরীপুরে ফিরে যাই, ওখানে তো নিজেদের ভিটে আছে। সমস্যাটা খুব গভীরে বুঝতে পেরে কানু চুপ করে রইল। দিনের বেলাটা ওদের কোনো রকমে কেটে যায়, রাত্রি হলেই শোয়ার সমস্যা। গত রাত্রে স্টেশনের পুলিশ ওদের বন্দুকের গুঁতো দিয়ে প্ল্যাটফর্ম থেকে তুলে দিয়েছে। আজ হয়তো ধরেই নিয়ে যাবে। এখানে কোনো চেনা জানা লোক নেই, অচেনা লোককে কে আশ্রয় দেবে? দু চারটে দোকানে কাজ খুঁজেছিল, কিন্তু কেউ দেয়নি। হাতের পয়সা ফুরিয়ে আসছে, পেটে খিদে থাকলেও দুবেলা খাবার ভরসা হয় না। বীরপাড়ায় পশ্চিম দিকে গঙ্গা, ওদিকে ছোট বড় খান কয়েক মিল। সন্ধ্যার দিকে ওখানে লিট্টি বিক্রি হয়। একখানা খেয়ে জল খেলে অনেকক্ষণ খিদে পায় না, কিন্তু সেই লিট্টির দামও এখানে 75 পয়সা। কানু অনেকক্ষণ চুপ করে থেকে বলল, গঙ্গার ঘাটে গিয়ে শুবি? ভানু বলল, অচেনা দুটো ছেলেকে রোজ রোজ শুতে দেখলে লোকে ভাববে আমাদের কোনো মতলব আছে। কানু এবার নিজের উপরেই ক্ষেপে গিয়ে বলল, কত লোক বদমতলবে ঘুরে বেড়াচ্ছে, কই কেউ তো তাদের পেছনে লাগে না। আমাদের মতলব তো শুধু বেঁচে থাকা, আমাদের পেছনে কেন তাড়া করবে? কানু জানে এসব কথার কোনো উত্তর হয় না। তবুও ওরা দুজনে হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে এলো। ঘাটের উল্টো দিকে একটা মন্দির। ঘাটে এসে ওরা বসে থাকলো অনেকক্ষণ। গঙ্গার বুক থেকে হু হু করে হাওয়া আসছে। ওপারের ঘাটের বাতি এখান থেকে দিব্যি দেখা যায়। ওদিকটায় কোন শহর সেটা ওরা জানে না। খানিক আগেও ফটফট করে মেশিন চালিয়ে নৌকো পারাপার হচ্ছিল, এখন সেটা বন্ধ। মস্ত বড় একটা টালির নৌকো ভিড়েছে ঘাটে। ঘাট পর্যন্ত আসতে পারেনি। কাঠের পাটাতন ফেলা হয়েছে নৌকো থেকে ঘাট অবধি। সেই পাটাতনের উপর দিয়ে মাথায় টালি নিয়ে এসে পারে পারে সাজিয়ে রাখছিল। আপাতত তাদের কাজ আজকের মতো বন্ধ। নৌকোর মধ্যে রান্না হচ্ছে। সেই রান্নার গন্ধ এসে লাগছে ভানু কানুর নাকে। তাতে খিদেটা যেন চড়চড়িয়ে বাড়ছে। ভানু বলল, বড্ড খিদে পাচ্ছে, মন্দিরের কাছে একটা ভুট্টা ভাজার দোকান আছে, আটানার ভুট্টা কিনে আন। কানু বলল, তুই যা, আমার ভালো লাগছে না। ভানু নিজেই গেল ভুট্টা কিনতে। ভুট্টা কিনে ফিরে আসার পর ভানু বলল, গৌরীপুরে আটানায় এর চেয়ে বেশি ভুট্টা পাওয়া যায়। কানু কোনো জবাব দিল না। দুই হাঁটুর মধ্যে মুখটা রেখে উদাস চোখে গঙ্গার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, বাপ মা মরে গেলে মানুষরা ঠিক আমাদের মতো অনাথ হয়ে যায়, তাই না রে?
কানুর কথা বলার মধ্যে এমন বিষাদ ছিল যে ভানুর মনটাও কান্নায় ভিজে যেতে লাগলো। আস্তে আস্তে চারপাশ অন্ধকার হয়ে গেল। গঙ্গার জলের ছলাৎ ছলাৎ শব্দ, আর থেকে থেকে হাওয়া লেগে গাছের পাতার খসখসানি আওয়াজ, এছাড়া আর কিছু নেই। দুজনে ওই ঘাটেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। বীরপাড়ায় এসে দিন কয়েক এইভাবেই কাটল, যদিও এটাকে কাটা বলে না। গঙ্গার ঘাটে শুয়ে থাকাটাতে কেউ বিশেষ আপত্তি করে না, তবে চায়ের দোকানের লোকগুলো খুঁচিয়ে খুঁচিয়ে এটা ওটা জানতে চায়। ওরা বলে আমরা কামকাজের ধান্দায় ঘুরছি। এরই মধ্যে একদিন চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালেন লম্বা মতন এক ভদ্রলোক, পরনে ধুতি, গায়ে সাদা রঙের খদ্দরের পাঞ্জাবি, চোখে চশমা। ওই ভদ্রলোককে দেখে বেঞ্চে বসা লোকজন উঠে দাঁড়ালো। দোকানদার বললেন, মাস্টারবাবু বসুন। ভদ্রলোক বসলেন। বসতে বসতে বললেন, আচ্ছা হিরু, তোমার ছেলে স্কুলে যাচ্ছে না কেন? হিরু মানে চায়ের দোকানদার মাথাটা নিচু করে বলল, কি বলবো মাস্টারবাবু, ওর আর পড়ায় মন নেই। মাস্টারমশাই গম্ভীর গলায় বললেন, এই বয়সে পড়ায় মন নেই তো কিসে মন আছে? হিরু আগের মতোই মাথা নিচু করে বলল, ও তো লক্ষ্মীঘাটের কাছে ওই মহাদেব সাহার কাঠগোলায় চাকরি পেয়ে গেছে। মাস্টারমশাই রেগে গিয়ে বললেন, চাকরি পেয়ে গেছে? লেখাপড়ার আর দরকার নেই? কাঠ ঘষেই সারা জীবন চলবে? ছেলের মঙ্গল চাইলে ওকে স্কুলে পাঠাও। মাস্টারমশাই আর দাঁড়ালেন না। ভানু কানু দুজনেই ছিল দোকানের সামনে। কানু দোকানের কাছ থেকে সরে এসে বলল, ভানু, একটা ফন্দি এসেছে মাথায়। ভানু বলল, কি? কানু বলল, চল লক্ষ্মীঘাটের মহাদেব সাহার কাছে যাই, চাকরি তো আমাদের দরকার। ওই ছেলেটাকে স্কুলে পাঠিয়ে আমরা দুজনে ঢুকে পড়ি। ভানু বলল, দুজনকে নেবে কেন? কানু বলল, মহাদেবের ঘটে বুদ্ধি থাকলেই নেবে। যে মাইনে দিয়ে একজনকে রাখছে, আমরা ওই মাইনেতে দুজন খাটব, শুধু রাত্রে গোলায় শুতে দিতে হবে। ভানুর মনে হলো এটা বেশ ভালো বুদ্ধি, চাকরিটা হলেও তো হতে পারে। কানু বলল, যাবি লক্ষ্মীঘাটে? ভানু বলল, চল এখনই যাই। দুজনে মনে মনে চাকরি পাওয়ার স্বপ্ন দেখতে দেখতে হাঁটতে লাগলো। কিছুটা আসার পরই ওরা দেখতে পেল সামনে বাগানওয়ালা একটা বাড়ির সামনে সেই মাস্টারমশাই দাঁড়িয়ে একটা রিকশাওয়ালার সঙ্গে কথা বলছেন। কানু বলল, আমরা বরং মাস্টারমশাইকে ধরি। ভানু বলল, ধরে কি হবে? কানু বলল, মাস্টারমশাইদের সবাই মান্যি করে। উনি মহাদেব সাহাকে বলে দিলে মহাদেব সাহা হিরুদার ছেলেটাকে ছাড়িয়ে দিয়ে আমাদের কাজে নিয়ে নেবে। ওই ছোকরাটার কাজের তো দরকার নেই, কাজ তো আমাদের দরকার। ওরা ভেবেছিল ওই বাগানওয়ালা বাড়িটাই মাস্টারমশাইয়ের বাড়ি। একটু পরে বোঝা গেল তা নয়। ভানু বলল, মাস্টারমশাইয়ের বাড়ি খুঁজে পেতে দেরি হবে না, চল। কানু বলল, শুধু মাস্টারমশাই বললে তো হবে না, নামটা তো জানতে হবে। ভানু দেখল মাস্টারমশাই হাঁটতে হাঁটতে রাস্তার বাঁক ঘুরে দৃষ্টির বাইরে চলে গেছেন, কিন্তু রিকশাওয়ালা তখনও একটা দোকানের কাছে দাঁড়িয়ে। কানু গিয়ে তাকে জিজ্ঞেস করতেই জানতে পারল মাস্টারমশাইয়ের নাম অনন্ত ভট্টাচার্য। এরপর আর বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না ওদের। হাল আমলের গ্রিলের দরজাওয়ালা বাড়ি নয়, সাবেককালের বাড়ির মতো মোটা মোটা থামওয়ালা বাড়ি। দুজনে গিয়ে মাস্টারমশাইয়ের বাড়ির সামনে দাঁড়ালো। তারপর স্যার স্যার বলে ডাকতে ডাকতে দিব্যি বাড়ির ভেতরে চলে এলো। মাথার ঘোমটা টেনে দিতে দিতে একজন মহিলা বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কোত্থেকে আসছো? কানু বলল, এইখান থেকে, স্যারের সঙ্গে একটু দরকার ছিল।
মহিলার চেহারায় বেশ একটা মা মা ভাব। ভানু কানু দুজনেরই তাদের মায়ের কথা মনে পড়ে গেল। সেই মহিলা বললেন, তোমরা একটু বসো, তোমাদের স্যার আসছেন। মিনিট 5 বসার পর বাইরে থেকে, কই কে এসেছে বলতে বলতে ঘরে ঢুকলেন স্যার। দুজনে ভেতরে ভেতরে একটু ঘাবড়ে গেল বটে, তবে সেটুকু সামলে নেওয়ার অভ্যেস ওদের আছে। স্যার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দুজনে উঠে দাঁড়ালো এবং দুজনেই ঢিপ ঢিপ করে প্রণামও করে নিল। অনন্ত ভট্টাচার্য ওদের দুজনের মুখের দিকে একটু তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোমরা কি আমার স্কুলের ছাত্র? কিন্তু তোমাদের কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। কথা বলতে বলতে অনন্তবাবু একটা কাঠের চেয়ারে বসলেন। ওরা দুজনে দাঁড়িয়ে রইল। কানু বলল, স্যার, মনে পড়বে কেমন করে, আপনি তো আমাদের দেখেনইনি। ভানু উঠে বলল, আমরা ভিন গাঁয়ের ছেলে। অনন্তবাবু আরও একবার দুজনের দিকে তাকালেন। এবারের দৃষ্টিটা তীক্ষ্ণ। সহজ গলায় জিজ্ঞেস করলেন, আমার কাছে কেন এসেছ, কি দরকার? ভানু কানুকে ছোট্ট একটা খোঁচা মেরে বলল, তুই বল না। কানু সহজ হওয়ার জন্য একটু হাসবার চেষ্টা করল, কিন্তু তেমন সহজ হতে পারল না। উল্টে ভানুকে বলল, তুই বল। অনন্তবাবু বললেন, ঠিক আছে, যে হোক একজন বলো, কেন, কি দরকার তোমাদের? কানু খস করে বলে ফেলল, স্যার, আমাদের একটা চাকরি জুটিয়ে দিন, না খেতে পেয়ে মরে যাচ্ছি। অনন্তবাবু অবাক হলেন। অবাক গলাতেই বললেন, এই বয়সে চাকরি? তোমরা লেখাপড়া করো না? ভানু বলল, আজ্ঞে স্যার, করেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। অনন্তবাবুর বিস্ময় বেড়ে যেতে লাগল। ছেলে দুটো এসব কি বলছে? তিনি বললেন, শেষ রক্ষা হলো না মানে? ব্যাপারটা কি, খুলে বলো তো। কানু যতটা পারল গুছিয়ে বলল। স্যার ওদের কথা কতটুকু বিশ্বাস করলেন সেটা ওরা বুঝতে পারল না। স্যার অর্থাৎ অনন্তবাবু বললেন, তা তোমরা গৌরীপুর ছেড়ে এখানে এলে কেন? কানু বলল, ওখানে আর থাকা চলে না, চোর বলে বেজায় বদনাম রটে গিয়েছিল, মারধরও খেয়েছি। অনন্তবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কঠোর গলায় বললেন, তোমরা লেখাপড়া ছেড়ে দিয়ে চুরি করতে? ভানু বলল, আপনি গুরুজন, আপনার কাছে মিথ্যে কথা কইব না, পেট চালাবার জন্য একটু আধটু চুরি করতুম। কানু বলল, স্যার, তেমন চুরি নয়, ওই ধরুন গাছের ফল, হাট থেকে এটা ওটা। বড় চুরি বলতে তো সেই একটা পাঁঠা, তা মনে করুন পাঁঠা চুরি করে তো মা দুর্গার বলিতে দিয়ে দিলুম, এও তো এক ধরনের সেবা। অনন্তবাবু গভীর দৃষ্টিতে দুজনকে দেখতে লাগলেন। ছেলে দুটো সরল, অকপটে সবই বলছে। চুরির কথাটা না বললে তার পক্ষে তো জানা সম্ভবই ছিল না। কিন্তু এই সরলতা, এই অকপট স্বীকারোক্তির পেছনে ছেলে দুটোর অন্য কোনো মতলব নেই তো? অনন্তবাবু জিজ্ঞেস করলেন, ক্লাস 7 পর্যন্ত যখন পড়েছ, তখন বলো তো ক্লাস 7-এর বাংলা বইয়ের নাম কি? কানু স্কুলে যেমন পড়া বলবার আগে হাত তুলত, তেমন ভঙ্গি করেই বলল, সাহিত্যচয়ন। অনন্তবাবু যাচাই করে দেখতে চান সত্যিই ওরা পড়াশুনো করেছিল কিনা, করে থাকলে ছাত্র কেমন ছিল। অনন্তবাবু আবার প্রশ্ন করলেন, সাহিত্যচয়ন বইয়ের পদ্যাংশে প্রথম কবিতা কি ছিল, কে বলতে পারবে? ভানু উত্তর দিল, দুজনেই পারব, তবে আপনি ভাগাভাগি করে জিজ্ঞেস করতে পারেন। প্রথম কবিতা কাশিরাম দাসের বনগমনের প্রাক্কালে। অনন্তবাবু বললেন, প্রাক্কালে মানে কি? ভানু উত্তর দিল, আগে। অনন্তবাবু বললেন, কবিতার কয়েকটা লাইন বলো তো দেখি। কানু আর সময় নিল না। স্যারের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বলে উঠল, নগর উত্তর মুখে চলেন পাণ্ডব,
চতুর্দিকে ধাইল রাজ্যের প্রজা সব। যেই মতো ছিল সেই ধাইল তরিতে, পাণ্ডব দেখিয়া সবে রহে চতুর্ভিতে। অনন্তবাবু মনে মনে ভাবলেন, 1.5 বছর পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নেই, তবুও তো দিব্যি মনে আছে, স্মরণশক্তি বেশ ভালো। এই ছেলে দুটোকে যাচাই করার আগ্রহটা বেড়ে গেল। তিনি প্রশ্ন করলেন, ক্লাস 7-এ তো ইতিহাস পড়েছ, বলো তো কোন সময় থেকে ইউরোপের মধ্যযুগের সূচনা হয়? তোমরা কে পারবে? ভানু বলল, দুজনেই পারবো, তবে আমারটা শুনুন। জার্মানদের পশ্চিম ইউরোপে আগমনের কাল থেকেই ইউরোপে মধ্যযুগের সূচনা হয়। অনন্তবাবু বললেন, তার আগে জার্মানরা কোথায় ছিল? কানু উত্তর দিল, উত্তর ও মধ্য ইউরোপের অরণ্য অঞ্চলে। অনন্তবাবুর চোখে মুগ্ধতার ছোঁয়া লাগছিল। ভানু কানুর দিকে দেখতে দেখতে ভাবলেন, এই ছেলে দুটো চুরি করত কেন? কেন ওদের পেটের জন্য স্কুল ছেড়ে চাকরি খুঁজতে হয়? চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে পায়চারি করতে করতে অনন্তবাবু জিজ্ঞেস করলেন, তোদের নাম কি? কানু উত্তর দিল, ওর নাম ভানু আর আমার নাম কানু। আপনি যদি একটা চাকরির... অনন্তবাবু বললেন, চাকরি খুঁজছিস কেন? পেটের খিদের জন্য তো? সেই ব্যবস্থা আমি দেখব। ভানু বলল, আমরা তাহলে কি করব? বসে বসে কে আমাদের খাওয়াবে? অনন্তবাবু বললেন, সেসব আমি ভাবব। তোদের চাকরি হলো স্কুলে পড়াশুনো করা, তবে সেই সঙ্গে তোদের দুজনকে আরেকটা কাজ করতে হবে। ভানু কানু দুজনেই বলল, কি কাজ স্যার? অনন্তবাবু বললেন, রোজ বিকেলে আমার সঙ্গে বাউরিপাড়ায় যাবি। ওখানে একটা স্কুল আছে, বিকেলবেলা পড়ানো হয়। আমার সঙ্গে তোরাও ওদের পড়াবি। ভানু কানু এবার ফিক করে হেসে ফেলে বলে উঠল, স্যার, আপনি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? আমরা কি পড়াতে জানি? পড়াতে গেলে তো অনেক বিদ্যে লাগে। অনন্তবাবু বললেন, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এসব পড়াবার বিদ্যে তোদের আছে। তোরা থাকিস কোথায়? দুজনেই বলল, থাকার জায়গা নেই বলে গঙ্গার ঘাটে শুয়ে থাকি। অনন্তবাবু একটু ভাবলেন, তারপর বললেন, তোরা বস, দেখি কি ব্যবস্থা করা যায়। কথা শেষ করেই স্যার বাড়ির ভেতর দিকে চলে গেলেন। দুজনে পরস্পরের দিকে একবার তাকালো। তারপর কানু বলল, স্যার কি বলছেন বুঝতে পারছি না, আমরা কি পড়াবো? ভানু বলল, যদি থাকার আর খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায় তাহলে স্যার যা বলবেন তাই করব। কিন্তু হবে কি? কানু কান খাড়া করে কিছু শোনার ভঙ্গি করল। তারপর ফিসফিস করে বলল, কেসটা কঠিন, ভেতরে কথা কাটাকাটি হচ্ছে। স্যার বোধহয় বলছেন ইয়েস, অন্য কেউ বলছেন নো। ভানু নিজের 2টো আঙুল কপালে 3 বার ঘষে নিয়ে বলল, একটা ধর। কানু একটা হাত ভানুর আঙুলের দিকে বাড়াতে বাড়াতে বলল, আর ধরাধরি করে লাভ নেই। যদি নো হয়ে যায় তাহলে 2 দিনের খাবার ব্যবস্থা আমি করে দিয়েছি। ভানু বলল, কেমন ব্যবস্থা? কানু বলল, ওই কুলুঙ্গির ওপর একটা পেতলের ধূপদানি ছিল আর একটা ছোট বাটি, দুটোই এখন আমার পকেটে। বাইরে স্যারের গলার আওয়াজ পেয়ে ওরা থেমে গেল। স্যার দরজার সামনে থেকে ডাকলেন, ভানু কানু, ভেতরে এসো। স্যারের কৃপায় থাকা এবং খাওয়া 2টো ব্যবস্থাই হয়ে গেল। বাইরের ঘরে মেঝের উপর মাদুর পেতে শোয়ার ব্যবস্থা। সকালে গুড়মুড়ি, কোনোদিন বা আটার রুটির সঙ্গে আলুর ছেঁচড়া। দুপুরে এবং রাত্রে খাওয়ার ব্যবস্থা ভালোই। কানু রাত্রে শুয়ে ফিসফিস করে ভানুকে বলে, ব্যবস্থা তো বেশ ভালোই মনে হচ্ছে। কাজ বলতে পড়া আর বিকেলে গিয়ে ধাড়ি ধাড়ি লোকদের পড়ানো। বাবা কাকার বয়সী মানুষগুলো আমাদের মাস্টারবাবু বলে ডাকে। ভানুও ফিসফিস করে বলে, আমাদের ভাগ্যটা খুলে গেল দেখছি।
কানু বলে, এমনি খোলেনি, খোলাতে হয়েছে। ভানু অবাক গলায় বলে, খোলাতে হয়েছে মানে? কে খোলালো? কানুর গলায় আত্মতৃপ্তি এবং অহংকারের ছোঁয়া। কানু বলল, ভাগ্যিস পাঁঠাটা ধরে এনে মার সামনে বলি দিয়েছিলাম, তাই তো মা 10 হাতে আশীর্বাদ করেছে। ভানু আর কথা না বলে চুপ করে গেল। অনন্তবাবু একদিন বাউরিপাড়া থেকে ফিরতে ফিরতে ওদের বলল, দেখ, আগামী বছর আমি তোদের আমার স্কুলে ক্লাস 8-এ ভর্তি করব। কাজটা খুব সোজা নয়, অনেক ঝক্কি আছে। কানু বলল, আমাদের জন্য আর কত ঝক্কি আপনি পোয়াবেন, তার চেয়ে ভর্তির ঝক্কিটা বাদ দিন। অনন্তবাবু হঠাৎ দাঁড়িয়ে পড়ে বাঁ হাতে কানুর কানটা ধরে বলে, স্কুলে ভর্তি না হলে তোদের দুজনকে কান কেটে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। কানু আস্তে করে বলল, স্যার, বাউরিপাড়ার লোকেরা দেখছে, আমি তো ওদেরও মাস্টারবাবু। ওরা হয়তো ভাববে মাস্টারবাবুরা নিজেদের মধ্যে মারামারি করছে। নিজের মনেই হেসে ফেললেন অনন্তবাবু। কানটা ছেড়ে দিয়ে বললেন, কথাটা মনে থাকে যেন, তাহলে ওদের কাছেও আর কোনো সম্মান থাকবে না। মাঝে মধ্যে একটু আধটু দুরন্তপনা করলেও ওরা দুজনে পড়াশোনাটা মন দিয়ে করতে লাগলো। বছর দেড়েকের মধ্যে মাস্টার মশাই এবং তার স্ত্রীর মতো ওরাও ভুলে গেল যে এরা রক্তের সম্পর্কে কেউ নয়। মনে হতো ওরা যেন এই বাড়িরই ছেলে। দুজনের গায়ে যেমন জোর ছিল, মনেও তেমন সাহস ছিল। ওদের দেখে অনন্তবাবু মাঝে মধ্যে স্ত্রীকে বলতেন, জানো, আমার বরাবর বিশ্বাস ছিল মানুষ কখনো নষ্ট হয় না, তাদের নষ্ট করে দেওয়া হয়। এই ছেলে দুটো কোনো আশ্রয় না পেলে খিদের জন্য আবার চুরি করত, ধরা পড়ে জেলে যেত, জেল থেকে ফিরে আসতো আরও বড় চোর হয়ে, তারপর খুনে ডাকাত হতো। কিন্তু এখন ওদের নিয়ে আমি স্বপ্ন দেখি। অনন্তবাবুর স্ত্রী মনিকা দেবীর 2 চোখে বিষাদের ছায়া ঘন হয়ে এলো। থমথমে গলায় বললেন, আর কাউকে নিয়ে স্বপ্ন দেখিও না। একদিন যাকে নিয়ে আমরা দুজনেই স্বপ্ন দেখতাম, সে তো আমাদের স্বপ্নকে মিথ্যে করে দিয়ে চিরতরে চলে গেল। অনন্তবাবু চুপ করে গেলেন। তার চশমার কাচ ঝাপসা হয়ে আসতে লাগল। চশমাটা চোখ থেকে খুলে কাপড়ে মুছলেন। চোখের কোণায় 1 ফোঁটা জল গড়িয়ে এসেছিল। বাঁ হাতে সেটা মুছে নিয়ে বললেন, মানুষের সব স্বপ্ন ব্যর্থ হতে পারে না। তুমি দেখো, আমাদের খোকার মতো ওরাও মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। নিজের স্কুলে ওদের ভর্তি করাবার মাস দেড়েক পরে বাংলার শিক্ষক প্রকাশবাবু একদিন বললেন, স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলি। অনন্তবাবু একটু অবাক চোখে তাকিয়ে বললেন, বলুন না, কি বলতে চান? প্রকাশবাবু বললেন, আমাদের টিচারদের মধ্যে কেউ কেউ ওই ভানু কানুকে ভর্তি করানোর ব্যাপারটা নিয়ে সমালোচনা করছেন। অঙ্কের যাদববাবুর ভাইরা থাকেন গৌরীপুরে। উনি ভাইরার কাছ থেকে ওদের অতীত কীর্তি সব জেনেছেন। কথাটা স্কুল কমিটির কানেও গেছে। অনন্তবাবু গম্ভীর হয়ে গেলেন। চোখ থেকে চশমাটা খুলে বললেন, স্কুল কমিটি যদি আমার কাছে কিছু জানতে চায়, তবে যা বলবার আমি সেটা বলবো। এবার আপনি বলুন তো, ওরা দুজন ছাত্র হিসেবে কেমন? প্রকাশবাবু বললেন, ছাত্র হিসেবে দুজনেই বেশ ভালো, ওদের পড়িয়ে তৃপ্তি আছে। অনন্তবাবু টেবিল থেকে চশমা তুলে আবার চোখে পড়তে পড়তে বললেন, আপনি কি মনে করেন, ওরা যদি আরও খাটে, আমরা যদি ওদের দিকে আরও একটু নজর দিই, তাহলে মাধ্যমিকে ওরা বাংলায় বেশ ভালো নাম্বার পাবে? প্রকাশবাবু বললেন, আমারও তাই বিশ্বাস স্যার। অনন্তবাবু বললেন, ব্যাস, আর কিছু জানবার দরকার নেই। প্রয়োজন হলে স্কুল কমিটির সামনে আপনার এই বিশ্বাসের কথাটাই বলবেন। প্রকাশবাবু নিঃশব্দে চলে যাওয়ার পরও
অনন্তবাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর স্কুল থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যেতে গিয়ে থমকে দাঁড়ালেন। নিজের মনেই একটু ভেবে নিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলেন স্কুল কমিটির সেক্রেটারি নন্দদুলাল বাবুর বাড়িতে। বাড়িতে তার দেখা পাওয়া গেল না। ফেরার পথে বটতলার মোড়ে দেখা হয়ে গেল। অনন্তবাবু নিজে থেকে এগিয়ে গিয়ে বললেন, নন্দ, আমি তোমার বাড়ি গিয়েছিলাম, পথে দেখা হয়ে ভালোই হলো। নন্দদুলাল এখন স্কুল কমিটির সেক্রেটারি বটে, কিন্তু ছাত্রজীবনে 2 বছর এই স্যারের কাছেই পড়াশুনো করেছেন। অতএব নন্দবাবু কুণ্ঠিত ভঙ্গিতে বললেন, আপনি তো আমাকে খবর দিলেই পারতেন, চলুন বাড়িতে গিয়ে বসা যাক। অনন্তবাবু আপত্তি করলেন না, কেননা তিনি জানেন এই মুহূর্তে প্রয়োজনটা তাঁর। ঘরে এসে বসার পর নন্দবাবু বললেন, স্যার তো সোজা স্কুল থেকে আসছেন। অনন্তবাবু ঘাড় নাড়লেন। নন্দবাবু বললেন, তাহলে একটু চা বলি। কথাটা শেষ করেই ঘরের পর্দা তুলে নন্দবাবু বললেন, ঝর্ণা, স্যার এসেছেন, স্যারের জন্য চা পাঠাও। কথা শেষ করে স্যারের সামনে এসে বসলেন। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, বলুন স্যার। অনন্তবাবু কোনো ভূমিকা না করে সোজাসুজি বললেন, আমাদের স্কুলে 2টি নতুন ছাত্রকে আমি ভর্তি করিয়েছি আমার দায়িত্বে। ওদের নিয়ে কি তোমাদের কোনো অসুবিধে হচ্ছে? নন্দবাবুর মুখটা এবার গম্ভীর হয়ে এলো। স্কুল কমিটির সেক্রেটারি এবং তার পদমর্যাদার কথাটা মনে থাকলে যেমন গাম্ভীর্য আসে তেমন। নন্দবাবু বললেন, ওই ছেলে দুটের নাম সম্ভবত ভানু আর কানু। এই ব্যাপারটা নিয়ে আমি নিজেই আপনার সঙ্গে কথা বলবো বলে ভাবছিলাম। আসলে স্কুল কমিটির কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলছেন। অনন্তবাবু বললেন, কেমন প্রশ্ন? নন্দবাবু বললেন, গৌরীপুরে ওরা দুজনেই চোর বলে পরিচিত ছিল। ওদের সঙ্গে একত্রে পড়তে অন্য ছাত্ররা কিংবা তার গার্জেনরা আপত্তি তুলতে পারেন। সেক্ষেত্রে আমাকেই তো ফেস করতে হবে। অনন্তবাবু বললেন, স্কুল কমিটির দায়িত্বের একটা সীমা আছে, সে তার দায়িত্ব পালন করবে, কিন্তু ক্লাসরুমে ছাত্রদের মধ্যে আমরা কাজ করি, সেখানে তোমাদের এতটা চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কে ভর্তি হবে, কে কেমন পড়বে, কাকে কেমন করে পড়াতে হবে, সেটা শিক্ষকদের দায়িত্ব। নন্দবাবু বললেন, আসলে বুঝতেই তো পারছেন, জবাব তো আমাকেই দিতে হবে, ওরা যদি চোর হয়। অনন্তবাবু বললেন, জবাব দেওয়ার দায় আমার। তুমি স্কুল কমিটির মিটিং ডাকো। ছেলেবেলায় দুষ্টুমি করার মতো সামান্য এটা ওটা অনেক ছেলেই নেয়, সেটাকে চুরি বলা চলে না। নন্দবাবু প্রশ্ন করলেন, তাহলে কি বলা চলে? অনন্তবাবু হাসলেন। ঠোঁটের উপর হাসিটা রেখে বললেন, নন্দ, তোমার কি মনে পড়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর তোমরা 3 বন্ধু মিলে গোপাল ঘোষের পোলট্রিতে গিয়ে মুরগি চুরি করে পিকনিক করেছিলে? সেই চুরির দায়ে কি তোমার কলেজ পড়া বন্ধ হয়েছে? হয়নি। ওই বয়সে এসব একটু আধটু হয়। তখনও আমি তোমাদের হয়ে যা বলেছিলাম, আজ ভানুকানুর হয়েও তাই বলবো। তুমি কমিটি মিটিং ডাকো। অনন্তবাবু বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে স্ত্রীকে বললেন, ভানুকানু কোথায়? মনিকা দেবী উত্তর দিলেন, কোথায় আবার, ওরা তো বাউরিপাড়ায় গেছে পড়াতে। অনন্তবাবু থেমে গেলেন। পরদিন স্কুলে পৌঁছেই টের পেলেন নন্দদুলালের বাড়িতে তার যাওয়ার খবরটা সবাই জেনে গেছে এবং প্রত্যেকেই নিজের মতো করে ব্যাখ্যা করছে। অঙ্কের টিচার যাদববাবু বলছেন, স্যার এবার বুঝেছেন কাজটা উনি ভালো করেননি, তাই নন্দবাবুকে ম্যানেজ করতে বাড়ি পর্যন্ত ছুটেছেন। অন্য একজন বলছেন, নন্দবাবু না হয় কিছুদিন ওর ছাত্র ছিলেন, কিন্তু নন্দবাবু কি করবেন? গার্জেনরা যদি জয়েন্ট পিটিশন দেয়, তাহলে কমিটি কি নন্দবাবুর কথা শুনবেন নাকি হেড স্যারের কথা মানবেন? কথাগুলো অনুচ্চ গলায় বলা হলেও অনন্তবাবুর কানে গেল। উনি ধীর পায়ে টিচার্স রুমের কাছে এসে বললেন, আপনারা নিজেদের ক্লাসে যান,
প্রায় 3 মিনিট আগে ঘণ্টা পড়ে গেছে। সবাই উঠে দাঁড়িয়ে রোল কলের খাতা টেনে নিতে ব্যস্ত হয়ে পড়ল। সেদিন স্কুলের শেষ ঘণ্টা বাজার আগেই স্কুল কমিটির লিখিত চিঠি এলো। চিঠির সংক্ষিপ্ত বয়ানে লেখা আছে, আগামী শনিবার স্কুল ছুটির পর টিচার্স রুমে স্কুল কমিটির মিটিং। অনন্তবাবু মনে মনে হাসলেন। তিনি জানেন হঠাৎ এই মিটিং কেন এবং কিসের জন্য। স্বভাবতই মনটা তার ভালো লাগছিল না, ভেতরের জেদটা বাড়ছিল। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পর বাড়িতে এসে দেখলেন ভেতরের বারান্দায় ভানু একা পড়ছে, কানু নেই। প্রয়োজনের চেয়ে গলার স্বরটা উঁচু হয়ে গেল। ভানুকে জিজ্ঞেস করলেন, কানু কোথায়? ভানু একটু ঘাবড়ে গিয়ে বলল, মা যেন কোথায় পাঠিয়েছেন। অনন্তবাবু ভেতরের ঘরের দিকে তাকিয়ে ডাকলেন, মণি, মণি, একবার এদিকে এসো। রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে মনিকা দেবী এসে বললেন, কি হলো, অত জোর গলায় ডাকছো কেন? গম্ভীর গলায় অনন্তবাবু বললেন, কানুকে তুমি কি কোথাও পাঠিয়েছ? মনিকা দেবী অবাক দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ। অনন্তবাবু প্রশ্ন করলেন, কোথায়? মনিকা দেবী বললেন, ওকে গম কলে পাঠিয়েছি, গমটা ভাঙাতে হবে তো। অনন্তবাবু একইভাবে প্রশ্ন করলেন, এতদিন কে গম ভাঙাতে যেত? আগেও তো গম ভাঙানো হতো, হতো না? মনিকা দেবীও এবার তপ্ত গলায় বললেন, একটা ঠিকে কাজের লোক ছাড়া আর কোনো লোক তো তোমার সংসারে নেই। কাছের গমকলটা বন্ধ, এটা খোলা থাকলে আমি নিজেই যেতাম। স্টেশনের কাছে যেতে হবে বলে কানুকে পাঠালাম। অনন্তবাবু বললেন, আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতে, না হয় আমিই যেতাম। কিছুটা বিদ্রূপের গলায় মনিকা দেবী বললেন, তুমি যেতে? জীবনে কোনো দিন গিয়েছ? অনন্তবাবু বললেন, প্রয়োজন হলে যেতে হবে। মনিকা দেবী বললেন, কাল তো কাজের লোক আসবে না, আজ বলে গেছে। সকালে এক কানি বাসন কে মাজবে, তুমি? গম ভাঙিয়ে এই সময় কানু ফিরে আসায় তর্কটা থেমে গেল। রাত্রে পাশাপাশি শুয়ে ভানু সমস্ত ঘটনাটা কানুকে বলল। কানু সব শুনেই উঠে বসল। ভানু বলল, কি হলো, উঠে বসলি কেন? কানু বলল, শোন, খুব ভোরে উঠে রান্নাঘরের শেকল খুলে সব এঁটো বাসন আমরা মেজে রাখব। আমরা থাকতে মা কেন মাজবে? কথাটা ভানুরও মনে ধরল। ভোর রাত্রে উঠে বাসন মেজে ওরা আবার শুয়ে পড়ল। সকালে উঠে ধন্দে পড়ে গেলেন মনিকা। কাজের মেয়ে লক্ষ্মী তো বলেই গেছে আসবে না, তবে বাসন কে মাজল? লক্ষ্মীর বোনের বিয়ে, একদিনের কথা বলে 3 দিন কামাই হয়ে গেল, অথচ 3 দিনই বাসন মাজা শেষ। লক্ষ্মী আসে সকাল 7টায়, সে এসেও দেখল বাসন মাজা হয়ে গেছে। এবার তপকে রইলেন মনিকা দেবী। ভোর রাত্রে মনে হলো কলতলায় জলের আওয়াজ। বিছানা থেকে উঠে ঘরের বাতি না জ্বেলে টর্চ দিয়ে দেখলেন ভোর 4:15। স্বামীকে ডাকলেন। দুজনে দোতলা থেকে নেমে এসে দেখলেন কলতলায় বাসন মাজছে ভানু আর কানু। বাসন মাজছে আর নিজেরাই মিহি সুরে গান গাইছে, আমরা কাজ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। বারান্দায় তখনও তরল অন্ধকার। সেই অন্ধকারেই মনিকা দেবী স্বামীর দিকে তাকালেন, অস্ফুটে বললেন, বিশ্বাস করো, এটা কিন্তু আমি ওদের বলিনি। অনন্তবাবু স্ত্রীর একটা হাত ধরলেন, হাতে মৃদু একটা চাপ দিয়ে বললেন, জানি, পা টিপে টিপে ওপরে চলো। ওদের আবেগ আর ভালোবাসাকে অসম্মান করতে পারবো না। শনিবার 2টোর পর স্কুল কমিটির মিটিং বসল। প্রথমে স্কুলের উন্নয়ন, নতুন ক্লাসঘর, আগামী মাধ্যমিক পরীক্ষা ইত্যাদি নিয়ে কিছু আলোচনা হলো। অনন্তবাবু বুঝতে পারলেন মূল বিষয়ে আসার আগে এগুলো হচ্ছে নিছক ভূমিকা অথবা ভণিতা। স্কুল কমিটি আজকের মিটিংয়ের আলোচ্য বিষয়গুলির মধ্যে কোথাও লেখেনি বা উল্লেখ করেনি যে ভানু কানুকে নিয়েও আলোচনা হবে।
অনন্তবাবু অপেক্ষা করছিলেন মূল বিষয়টার জন্য। সব শেষে বিষয়টা উঠল। বিষয়টা তুললেন হরিপদ কাঞ্জিলাল। তিনি বললেন, অনন্তবাবু, ভানু কানু নামে যে দুটি ছেলেকে আপনি স্কুলে ভর্তি করিয়েছেন, সেই ছেলে দুটোর অতীত আপনি জানেন? অনন্তবাবু বললেন, যতটুকু জানা প্রয়োজন মনে করেছি ততটুকু জেনেছি। নন্দবাবু কোনো কথাই বলছিলেন না। অতএব হরিপদবাবু প্রশ্ন করলেন, ছেলে দুটি নাকি চোর? অনন্তবাবু বললেন, আপনাদের কারোর কাছে কোনো প্রমাণ আছে? পুলিশের খাতায় কোনো ডায়েরি আছে? হরিপদবাবু বললেন, খবরটা এসেছে গৌরীপুর থেকে। যাদববাবুর ভাইরা সব শুনে এসেছেন। ওর ছেলেও এই স্কুলে পড়ে। এখন গার্জেনদের কথা তো ভাবতে হবে। তারা যদি প্রতিবাদ করেন। অনন্তবাবু বললেন, তার জবাব আমি দেব। হরিপদবাবু, সারা দেশ জুড়ে সাক্ষরতার আন্দোলন চলছে। আমরা মানুষকে শিক্ষিত করে তুলতে চাইছি। একটা তুচ্ছ কারণ নিয়ে ওদের লেখাপড়াটা বন্ধ করা অন্যায় হবে। জেলে দাগি আসামিদেরও পড়াশুনোর সুযোগ দেওয়া হয়। বালক বয়সে দুষ্টুমি করে অনেকেই কিছু কিছু অন্যায় করে থাকে। সেটাকে বড় করে দেখার কোনো কারণ নেই। হরিপদবাবু শিক্ষকদের দিকে তাকালেন। যাদববাবু বললেন, সবই মানছি, কিন্তু ওরা যে চোর ছিল সেটা তো অস্বীকার করতে পারেন না। সেই কারণেই তো ওদের গৌরীপুর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনন্তবাবু চশমাটা খুললেন। হাত দিয়ে চোখটা একটু রগড়ে নিয়ে চশমা পরতে পরতে বললেন, দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, সেটা জানেন তো? হরিপদবাবু বললেন, তা ওরা কি ভাবছে বাল্মীকি হবে? অনন্তবাবু বললেন, বাল্মীকি এ যুগে আমরা কেউই হতে পারবো না। ওরা মানুষ হবে, এটাই আমার বিশ্বাস। প্রফেশনাল ডাকাত যদি ভারতীয় সংবিধানের আইন অনুযায়ী নির্বাচনে জিতে এমপি হতে পারে, যদি পঞ্চায়েতের তহবিল তছরূপের অভিযোগে আদালতে হাজিরা দিয়েও স্কুল কমিটির সদস্য থাকতে পারে, 15 টাকা সময় মতো না পাওয়ার জন্য যিনি পুত্রবধূকে বাপের বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েও স্কুলের শিক্ষক হতে পারেন, তাহলে ভানুকানুর বিরুদ্ধে কেন প্রতিবাদ হবে? আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, ওই অনাথ ছেলে দুটির শিক্ষার সুযোগ আপনারা কেড়ে নেবেন না। সবাই চুপ করে গেল। গোটা টিচার্স রুম নিস্তব্ধ। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। কমিটির মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, ওদের দুজনকে অনাথাশ্রমে পাঠিয়ে দিলেই তো হয়। অনন্তবাবু ঘুরে দাঁড়ালেন, কঠিন দৃষ্টিতে তাকালেন। তারপর বললেন, রেজিগনেশন লেটার আমি পকেটে করেই নিয়ে এসেছি। আপনারা বাধ্য করলে সেটা এখনই দিতে পারি। যে কোনো ফুটবল টিমে দুজন ভালো স্ট্রাইকার দরকার হয় ম্যাচ জেতাবার জন্য। ভানুকানু হলো আমার সেই স্ট্রাইকার। এখানে সব বিষয়ের শিক্ষক মহাশয়রা উপস্থিত আছেন। আপনারা বলুন, ওরা কেমন ছাত্র? যাদববাবু, আপনি তো অঙ্ক করান। দুটো টার্মিনাল পরীক্ষায় ওরা কত পেয়েছে? হরিপদবাবু উদ্গ্রীব হয়ে জানতে চাইলেন, কত পেয়েছে বলুন তো? যাদববাবু মুখটা নিচু করতে করতে বললেন, দুজনেই 90-এর কোঠায়। হরিপদবাবু যেন আহত বিস্ময়ে বলে উঠলেন, 90-এর কোঠায়? অনন্তবাবু বললেন, ওদের সুযোগ দিলে মাধ্যমিকে ওরা 100 পাবে। এতক্ষণ পর নন্দবাবু কথা বললেন, দুটি ভালো ছাত্র পড়ার সুযোগ কেড়ে নেওয়া হবে না। আপনারা কি বলেন? কেউ কোনো কথা বলছে না দেখে অনন্তবাবু বললেন, দেশে এখনও আইন আছে। ওদের তাড়ালে আমি এডুকেশন মিনিস্টারের কাছে যাব, দরকার হলে কোর্টে যাব। নন্দবাবু বললেন, স্যার, আপনি উত্তেজিত হবেন না। ডোন্ট বি এক্সাইটেড। ওরা থাকবে, নিশ্চয়ই থাকবে। এবার হরিপদবাবু বললেন, এসব ব্যাপারে হেড স্যারই অল ইন অল। উনি যা করবেন সেটাই হবে। মিটিং শেষ হয়ে গেল। আস্তে আস্তে সবাই চলে গেলেন। ফাঁকা ঘরে অনন্তবাবু খানিকক্ষণ বসে থেকে ভাবলেন, সময় এগোয়, মানুষও এগোয়, কিন্তু সব মানুষ বোধহয় এগোতে জানে না। এই না জানাটাই অশিক্ষা। ডিগ্রিধারী লোকের মধ্যেও এই অশিক্ষা অনেক পরিমাণে থেকে গেছে।
যদি নাই থাকতো তাহলে দেশে এত অনাচার হতে পারত না। সন্ধ্যার আগে বাড়ি ফিরে এলেন অনন্তবাবু। ভানুকানু বাউরিপাড়ায় পড়িয়ে ফিরে এসেছে। শনিবার 3টে থেকে 5টা পর্যন্ত ওদের পড়ানো হয়। অনন্তবাবু দেখলেন দুজনেই বারান্দার কোণে চুপচাপ বসে আছে। তাকে দেখে দুজনে উঠে দাঁড়ালো। অনন্তবাবু কোনো কথা না বলে চলে যাচ্ছিলেন। ভানু ডাকল, স্যার। অনন্তবাবু দোতলার সিঁড়িতে পা রাখতে গিয়ে দাঁড়ালেন। ঘাড় ঘুরিয়ে দুজনকে দেখলেন। তারপর বললেন, কি হলো, কিছু বলবে? কানু দুপা এগিয়ে এসে বলল, স্যার, আমরা সব জেনে গেছি। অনন্তবাবু ঘুরে দাঁড়ালেন। দুজনের দিকে তাকিয়ে বললেন, কি জেনে গেছিস? কানু বলল, স্যার, আমাদের দুজনকে নিয়ে অনেক কথা হচ্ছে। আজ মিটিং হয়েছে। আমাদের জন্য আপনার অসম্মান হচ্ছে। আপনি আমাদের ছেড়ে দিন। অনন্তবাবু বললেন, ছেড়ে দিলে কি করবি, সেই চুরি? কানু বলল, যারা আপনাকে অসম্মান করছে তাদের দেখে নেব। অনন্তবাবু ভর্ৎসনার গলায় বললেন, গুন্ডাগিরি করবি? লোকজনদের ধরে মারধর করবি? ছি, এটা আমাকে তোদের মুখ থেকে শুনতে হলো। দুজনে মাথা নিচু করে রইল। অনন্তবাবু এগিয়ে এসে বললেন, স্কুল কমিটির কাছে, শিক্ষকদের কাছে আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছি। আমি বলেছি, তোরা মাধ্যমিকে স্টার পাবি, স্কুলের মুখ উজ্জ্বল করবি। আজ আমি হারিনি, অপমানিতও হইনি। সেই দিন হারব, সেই দিন অপমানিত হয়ে চাকরিতে রেজিগনেশন দেব, যেদিন তোরা ভালো রেজাল্ট করতে পারবি না। আবেগে থরথর করে গলাটা কাঁপছিল অনন্তবাবুর। ভানুকানু সেই আবেগের উত্তাপটা নিজেদের বুকের মধ্যে অনুভব করল। হেড স্যার আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। ভানুকানু স্যারকে যেতে দেখল। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে আস্তে আস্তে নিজেদের ঘরে গিয়ে পড়ার বইপত্র বার করতে লাগল। পড়তে বসার আগে ভানু বলল, আমরা খারাপ রেজাল্ট করলে স্যারকে চাকরি ছেড়ে দিতে হবে। কানু কোনো কথা না বলে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। তার দু চোখ ঝাপসা হয়ে আসতে লাগল। পরদিন থেকেই অনন্তবাবু ভানুকানুর জন্য আলাদা ব্যবস্থা শুরু করলেন। বললেন, বাউরিপাড়ায় যেমন পড়াচ্ছিস তেমনই পড়াবি। সকালে তোরা যাবি যোগেনবাবুর কাছে পড়তে, আমি বলে রেখেছি। প্রতি সপ্তাহে আমি তোদের পরীক্ষা নেব। ক্লাস 9-এ উঠে তোরা অঙ্ক অ্যাডিশনাল নিবি। তাহলে মোট পরীক্ষা হবে 1000-এ। তোদের টার্গেট হবে 880। এর থেকে কম হলে চলবে না। 880 এই সংখ্যাটা মনের মধ্যে গেঁথে রাখ। আমার সঙ্গে গলা মিলিয়ে বল, মন্ত্রের মতো উচ্চারণ কর, 880। দুজনে তাই উচ্চারণ করল। আর তখনই দেখল সিঁড়ির গোড়ায় এসে বিবর্ণ মুখে দাঁড়িয়ে পড়েছে স্যারের স্ত্রী, অর্থাৎ তাদের মা। তিনি আস্তে আস্তে সিঁড়ির উপর বসে পড়লেন। অনন্তবাবু ছুটে গেলেন, বললেন, কি হয়েছে? মনিকা দেবী একবার ভানুকানুর দিকে তাকালেন। তারপর ক্লান্ত গলায় বললেন, ওপরে চলো। ওপরে এসে অনন্তবাবু বললেন, তোমার কি হয়েছে মণি? মনিকা দেবী স্বামীর হাতটা চেপে ধরে বললেন, খোকাকেও তুমি বলেছিলে তোর টার্গেট 880। অনন্তবাবু বললেন, জানি, সব মনে আছে। খোকা 880 পায়নি, কিন্তু 790 পেয়ে সেকেন্ড হয়েছিল। ওদের মধ্যে লক্ষ্যটা উঁচু করে দিলাম। 700 পেলেও আমি খুশি। মনিকা দেবী বললেন, খোকার নাম্বারে আমরা খুশি হয়েছিলাম, কিন্তু কি লাভ হলো এত ভালো রেজাল্ট করে? মৃত্যু এসে তো অসময়ে ওকে কেড়ে নিয়ে গেল। অনন্তবাবু জানালা দিয়ে বাইরে তাকালেন। উদাস গলায় বললেন, মৃত্যু তার নিজস্ব নিয়মে আর সময়ে চলে। তার কাছে অসময় বলে কিছু নেই। মৃত্যু একদিন আসবে, এই সত্যটা জেনেও কি মানুষ হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকে, নাকি থাকতে পারে? মানুষকে তার কাজ করে যেতে হয়। মনিকা দেবী কোনো কথা বললেন না। আঁচলে চোখ মুছে আস্তে আস্তে উঠে গেলেন। অনন্তবাবু দেয়ালে টাঙানো খোকার ছবিটার দিকে তাকালেন। তাকিয়ে থাকতে থাকতে তাঁর চোখও ঝাপসা হয়ে এলো।
স্কুলে এসে ভানুকানু বুঝল স্যাররা নিজেদের মধ্যে ওদের নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ বলছেন, হেড স্যারের 2 স্ট্রাইকার। এটা যে ঠাট্টা করে বলা হচ্ছে সেটা দুজনেই টের পায়। কানুর মধ্যে রাগ হয়। ভানু ওকে সামলায়। ভানু বলে, স্যার বলেছেন সব জবাব দিতে হবে পরীক্ষার খাতায়। এখন কিছু বললে স্যারের অসম্মান হবে। কানু চুপ করে যায়। ক্লাস 8 থেকে ভালোভাবে পাশ করে 9-এ ওঠার পর পড়ার সময় আরও বাড়িয়ে দিলেন অনন্তবাবু। বাউরিপাড়া থেকে ফেরার পথে গল্পের মতো করে পড়ার বিষয়গুলো ভানুকানুকে বলতেন তিনি। এমনভাবে আলোচনা করতেন যেন তিনিও ছাত্র। ক্লাস 8-এর রেজাল্ট দেখার পর অন্য মাস্টারমশাইরাও বুঝতে পারলেন হেড স্যার তাঁর স্ট্রাইকার চিনতে ভুল করেননি। এখন আর আগের মতো তেমন ঠাট্টা রসিকতা কেউ বিশেষ করেন না। কেবল ক্লাসে 2-3টে ছেলে থেকে থেকে পেছনে লাগে। কানুর তো হাতের পেশি চিড়বিড় করে, কিন্তু কিছু বলতে পারে না। একদিন বিশু ওদের দুজনকে দেখে বলে উঠল, হেড স্যারের 2 গাধা। স্যার যে কেন গাধা পোষেন। এবার আর ভানুর দিকে তাকালো না কানু। একটা ছোট্ট লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল বিশুর উপর। গায়ের জোরে বিশুর তো পেরে ওঠার কথা নয়। সে ভয় পেয়ে গিয়ে পরিত্রাহী চিৎকার জুড়ে দিল। সেই চিৎকারে অন্য ক্লাসের ছাত্রদের মতো টিচার্স রুম থেকে শিক্ষকরাও বেরিয়ে এলেন। সবাই জানতে চায় ব্যাপারটা কি। কানুর কবল থেকে কেউই বিশুকে ছাড়াতে পারছে না। ক্ষিপ্ত বাঘ হরিণ ছানাকে যেমন করে ধরে থাকে, কানু তেমনভাবেই ধরে পেটাচ্ছে বিশুকে। চিৎকার শুনে অনন্তবাবু এলেন। চিৎকার করে ডাকলেন, কানু। এই একটি ডাকেই কানুর শরীর শিথিল হয়ে গেল। বিশুকে ছেড়ে দিয়ে হেড স্যারের দিকে তাকাতেই হেড স্যার এগিয়ে এসে কানুর গালে জোরে একটা চড় কষিয়ে দিয়ে বললেন, এটা মারামারি করার জায়গা? কেন ওকে মারছিনি? কি করেছে? কানু উত্তর দেওয়ার আগে ভানু বলল, বিশু আমাদের বারবার গাধা বলছিল। পরে যখন আপনাকে নিয়েও বলল, তখনই কানু ওকে মারধর শুরু করেছে। অনন্তবাবু বললেন, তোমরা সবাই ক্লাসে যাও। ভবিষ্যতে কেউ এরকম কাণ্ড করবে না। কিছু হলেই টিচারকে বলবে, তিনিই ব্যবস্থা নেবেন। হেড স্যার নিজের ঘরে চলে গেলেন। মনে মনে ভাবলেন, এই সব ঘটনা নিয়ে হয়তো কানুর উপর আবার কেউ কেউ রুষ্ট হয়ে কমিটিতে নালিশ করবেন। কিন্তু সেরকম কিছু হলো না। বরং বিশুই ছুটির পর হেড স্যারের কাছে এসে ক্ষমা চেয়ে গেল। বিশুর এই আচরণে সবাই খুশি হল, কিন্তু কেউই জানল না এর পেছনে ভানুকানুর বুদ্ধি। ভানু বলল, বিশুর বাবা নাকি পয়সাওয়ালা লোক, পয়সা থাকলেই ক্ষমতা হয়। এই ঘটনা নিয়ে ওরা ঘোট পাকালে আবার স্যারকে কমিটির কাছে জবাব দিতে হবে। কানু বলল, তাহলে কি করা যায়? ভানু বলল, ব্যবস্থাটা আমি করছি। টিফিনের সময় ভানু বিশুকে আলাদা করে ডেকে নিয়ে গেল স্কুলের পেছনে। বিশু দেখল কানু ওখানে দাঁড়িয়ে। কানুকে দেখেই বিশু ভয় পেয়ে গেল। ভানু বলল, তোকে এখানে কেন ডেকেছি জানিস? বিশুর গলা শুকিয়ে গেল। কানুর খানকয়েক ঘুষির ব্যথা এখনও দিব্যি টের পাওয়া যাচ্ছে। শুকনো গলায় বিশু বলল, আমি কিছুই জানি না। ভানু বলল, কানু ঠিক করেছে রোজ স্কুল ছুটির পর তোকে 8 ঘন্টা করে পিটুনি দেবে। এরকম পিটুনি 1 সপ্তাহ খেলে তুই আর বিছানা থেকে উঠতে পারবি না। বিশু বিষম ভয় পেয়ে গিয়ে বলল, কেন পিটুনি কেন দেবে? আমি তো আর কিছু বলিনি। ভানু বলল, তুই যদি আমার কথা শুনিস তাহলে তোকে বাঁচিয়ে দিতে পারি। বিশু বলল, কি কথা? ভানু বলল, ছুটির পর হেড স্যার যখন টিচার্স রুমে থাকবেন তখন ওখানে গিয়ে হেড স্যারকে বলবি, স্যার আমি ওসব কথা বলে অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। কথাটা বলেই হেড স্যারের পায়ে হুমড়ি খেয়ে পড়বি। পারবি তো? বিশু কোনো উত্তর দিল না। কানু এবার একটু এগিয়ে এসে বিশুর ঘাড়ে হাত রাখল। হাতের থাবাটা দিয়ে ঘাড়টা চেপে ধরতেই বিশু বলল, বলবো, আজই বলবো। ভানু বাড়ি ফিরতে কানুকে বলল,
দেখলি তো ব্যাপারটা কেমন সহজ হয়ে গেল। শুধু গায়ের জোর থাকলে হয় না, মগজে বুদ্ধিও দরকার। দোষটা যে বিশুই করেছে সেটা মাস্টার মশাইরাও জেনে গেলেন। মাধ্যমিক পরীক্ষার 1 মাস আগে থেকে অনন্তবাবুর ঘুম উধাও। সকাল, দুপুর, বিকেল এবং রাত্রি সব সময় তিনি ভানুকানুকে বলে যাচ্ছেন, মনে আছে তো 880? ওরা দুজনে মাথা নাড়ে। মনিকা দেবী বললেন, সব সময় ওদের অত তাড়া করো না তো, ওরা ভালোভাবেই পাশ করবে। অনন্তবাবু অস্থির হয়ে বলেন, শুধু ভালোভাবে পাশ করলে হবে না, ওদের স্ট্যান্ড করতে হবে। 20 জন নয়, 10 জনের মধ্যে ওদের আসতে হবে। ওদের মধ্যে সেই প্রতিজ্ঞা আর জেদটা সবসময় জাগিয়ে রাখতে চাই। মানুষ পারে, চেষ্টা করলে সব পারে। মনিকা দেবী বলেন, আমার তো মনে হচ্ছে পরীক্ষাটা ওরা নয়, তুমি দিচ্ছ। অনন্তবাবু হাসতে হাসতে বলেন, ঠিক তাই। মাঠে যখন খেলোয়াড়রা খেলে তখন টিমের কোচ থাকে মাঠের বাইরে, মনে মনে কিন্তু সেও খেলে, তার মধ্যেও একই উত্তেজনা। ফুটবলের কোচ সেই খেলাটা নিজের চোখে দেখতে পায়, শিক্ষক ছাত্রদের পরীক্ষাটা দেখতে পায় না, ভুলগুলো তার অজানা থাকে। মনিকা দেবীর কাছে এসব কোনো নতুন অভিজ্ঞতা নয়। ভানুকানু ছাড়াও আর যেসব ছাত্র পরীক্ষা দিচ্ছে, অনন্তবাবু তাদের বাড়ি বাড়ি গিয়েও খোঁজ করে আসেন। এই অভ্যাস আজকের নয়, অনেক দিনের। পরীক্ষার 2 দিন আগে সাইকেল করে ফিরছিলেন। সব ছাত্রই তো কাছাকাছি থাকে না, দূরের ছাত্রদের বাড়ি থেকে ফিরতে হলে বড় রাস্তা দিয়ে ফিরতে হয়। আজই তেমনই ফিরছিলেন। কিছুক্ষণ আগে জোরে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি থেমে গেলেও আকাশের মুখ ভার, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, এলোমেলো হাওয়া বইছে। রাস্তার দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় রাস্তাটা কম আলোকিত। সামনে থেকে আসা বাস আর লরির হেডলাইটের আলোগুলো এসে পড়ছিল অনন্তবাবুর মুখে। চোখ অন্ধকার হয়ে যায়। অনন্তবাবু বাঁ হাতটা তুলে হাতের ঘড়িটা দেখবার চেষ্টা করলেন। ঠিক তখনই প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল এবং তারপর অনন্তবাবুর মনে হলো সামনের থেকে প্রবল একটা ধাক্কা তাকে ছিটকে দিল রাস্তার পাশে। তারপর সব অন্ধকার। হাসপাতালে জ্ঞান ফেরার পর তিনি কিছুই বুঝতে পারলেন না। তার সারা শরীর জুড়ে তীব্র যন্ত্রণা, গোটা শরীর জুড়ে ব্যান্ডেজ, চোখেও তাই, কাউকে দেখতে পাচ্ছেন না। তার কানে এলো মনিকার উৎকণ্ঠিত কণ্ঠস্বর, এখন কেমন আছো? মনিকা দেবীর কথার উত্তর দিলেন না। অনন্তবাবু জিজ্ঞেস করলেন, আজ কত তারিখ? মনিকা দেবী বললেন, আজ 1 মার্চ। অনন্তবাবু বললেন, কাল থেকে আমার ছেলেদের পরীক্ষা, ভানুকানু কোথায়? মনিকা দেবী বললেন, এই তো আমার পাশেই আছে। অনন্তবাবু বললেন, মনে হচ্ছে আমার চোখও বাঁধা, আমি কিছু দেখতে পাচ্ছি না, ওদের আমার কাছে আসতে বলো। মনিকা দেবী ইশারা করতেই দুজন এগিয়ে গেল। অনন্তবাবু 2টো হাত বাড়ালেন, ওরা দুজনে হাত দুটো ধরল। অনন্তবাবু ওদের হাতে মৃদু চাপ দিয়ে বললেন, মনে আছে তো 880? আগামীকাল থেকে সেই লড়াই শুরু। মনে রাখবি, প্রত্যেকটা সাবজেক্ট এক একটা দুর্গ, তোদের সেই দুর্গ জয় করতে হবে। অনেক কম নাম্বারের দুর্গে প্রবেশ করা যায়, কিন্তু সেটা জয় নয়। বেশি নাম্বার পেলে দুর্গ তোদের অধিকারে। হাসপাতাল থেকে বাড়ি আসার পর ভানুকানু যখন পড়তে বসেছে, তখন নন্দদুলালবাবু এলেন। মনিকা দেবীকে ডেকে নিয়ে গিয়ে বললেন, মাসিমা, স্যারের চিকিৎসার জন্য ভাববেন না, আমরা সবাই আছি। কিন্তু নন্দবাবু থেমে গেলেন। মনিকা দেবী জিজ্ঞাসু দৃষ্টিতে নন্দবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি হলো, তুমি থেমে গেলে কেন? বলো, কি বলতে চাইছো সেটা বলো। নন্দবাবু একটু ইতস্তত করে বললেন, লরির সঙ্গে মুখোমুখি যে দুর্ঘটনাটা ঘটেছে তাতে স্যারের বেঁচে থাকার কথা নয়। ঈশ্বর ওকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু
নন্দবাবু আবার থেমে গেলেন। একবার মনিকা দেবীর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। মনিকা দেবী বললেন, মনে হচ্ছে তুমি কিছু বলতে চাইছো, অথচ বলতে পারছো না। তোমার দ্বিধা করার কোনো কারণ নেই, বলো না কি বলতে চাও। পকেট থেকে রুমাল বার করে মুখটা মুছতে মুছতে নন্দবাবু বললেন, স্যার শরীরে বেঁচে ফিরবেন এটা ঠিক, কিন্তু চোখে আর দেখতে পাবেন না। দুটি চোখই নষ্ট হয়ে গেছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে কাকতালীয়ভাবে পাওয়ার কাট হয়ে গেল। গোটা বাড়ি অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে দুহাতে মুখ ঢেকে মনিকা দেবী চিৎকার করে কেঁদে উঠলেন। সে চিৎকার একটা বুক ফাটা হাহাকারের মতো অন্ধকার বাড়িটার দেওয়ালে দেওয়ালে আহত পাখির মতো ধাক্কা খেয়ে খেয়ে লুটিয়ে পড়তে লাগল। পরীক্ষা শেষ হওয়ার দুদিন পর চোখে কালো চশমা পরে বাড়ি ফিরে এলেন অনন্তবাবু। ভানু কানু ভেজা ভেজা চোখে সেই দৃশ্যটা দেখল। ভানু বলল, কানু, আমাদের স্যার অন্ধ হয়ে গেছেন, আর চোখে দেখতে পাবেন না। কানু কোনো উত্তর না দিয়ে হাঁটুতে মুখ গুজে চুপ করে রইল। তার চোখ থেকে জলের ফোঁটা পড়ে দুই গাল ভিজিয়ে দিচ্ছিল। ভেতর থেকে মনিকা দেবী ডাকলেন, ভানু কানু, তোরা ভেতরে আয়, স্যার তোদের ডাকছেন। ওরা ভেতরে গেল। দোতলার বারান্দায় একটা ইজি চেয়ারে স্যার বসে, চোখে কালো চশমা। সামনে মধ্যদিনের গনগনে রোদ। ওরা গিয়ে পায়ের কাছে বসল। স্যার হাত বাড়িয়ে ওদের স্পর্শ করলেন। তারপর আর্দ্র গলায় বললেন, তোদের রেজাল্টটা নিজে চোখে দেখার শখ ছিল, তার হলো না। এবার কানে শুনব, তাতেই আবার পরম শান্তি। ভানু কানুর বুকের ভেতরটা মোচড়াচ্ছিল। দুজনে স্যারের পায়ের কাছে চুপ করে বসে রইল। স্যার নিজেই আবৃত্তি করে যাচ্ছিলেন, আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চলতলে। ও গোমা মৃন্ময়ী, তোমার মৃত্তিকা মাঝে ব্যপ্ত হয়ে রই, দিক বিদিকে আপনারে দিই বিস্তারিয়া, বসন্তের আনন্দের মতো। এই পর্যন্ত বলে স্যার থেমে গেলেন। দুহাত বাড়িয়ে কিছু একটা খোঁজার বা ধরার চেষ্টা করতেই ভানু কানু স্যারের দুটো হাত ধরতেই স্যার বললেন, তোদের তো শিখিয়েছিলাম, তোরা কি এর পরের লাইনগুলো জানিস, মনে আছে? ভানু কানু দুজন কোনো উত্তর না দিয়ে শুরু করল, বিদারিয়া এ বক্ষ পঞ্জর, টুটিয়া পাষাণ বন্ধ, সংকীর্ণ প্রাচীর আপনার নিরানন্দ, অন্ধ কারাগার। এইভাবে স্যারের সঙ্গে দিনগুলো কেটে যাচ্ছিল ভানু কানুর। একদিন ভানু এসে বলল, কানু, খুব খারাপ খবর। কানু বাড়ির বাগানে বাড়তি ঘাস ছাঁটছিল। কানু মুখ তুলে বলল, কি খারাপ খবর? ভানু বলল, স্যার তো অন্ধ হয়ে গেছেন, তাই স্যারের আর স্কুলের চাকরিটা থাকবে না, বাইরে থেকে অন্য হেড স্যার আনা হবে। কানু উঠে দাঁড়ালো, থমথমে ভানুর দিকে তাকিয়ে বলল, আর স্যার যদি চোখের দৃষ্টি ফিরে পান তাহলে? ভানু বলল, তাহলে নিশ্চয়ই চাকরি থাকবে। কানু এগিয়ে এসে ভানুর কাঁধে হাত রেখে বলল, স্যার আমাদের জন্য চ্যালেঞ্জ নিয়েছিলেন, আজ আমরাও স্যারের জন্য চ্যালেঞ্জ নিচ্ছি। ভানু বলল, কিসের চ্যালেঞ্জ? কানু দৃঢ় গলায় বলল, স্যার স্কুলেই থাকবেন। ভানু কানুকে বোঝাবার মতো ভঙ্গি করে বলল, সেটা হয় না, উনি তো অন্ধ। কমিটি কি আমাদের অন্ধ স্যারকে হেড স্যার রাখবেন? কানু বলল, তুই আমার সঙ্গে থাক, সব ব্যাপার আমি দেখছি। ভানুকে সঙ্গে নিয়ে কানু এলো বীরপাড়ার সদর হাসপাতালে। ডাক্তারের সঙ্গে দেখা করে সব বলার পর ডাক্তার বললেন, এটা হয় না, কোনো সুস্থ এবং জীবন্ত লোকের দু চোখ নিয়ে কাউকে দেওয়া যায় না। ভানু বলল, ডাক্তারবাবু, যদি আমরা দুজনে একটা একটা করে চোখ দিই, তাতে তো আমরা পুরো অন্ধ হচ্ছি না। ডাক্তারবাবু বললেন, আমি এসব প্রশ্নের জবাব দিতে পারবো না, তোমরা অন্যত্র খোঁজ করো। দুজনে নিরাশ হয়ে ফিরে এলো, কিন্তু ভানু কানুর মনে শান্তি নেই।
ওরা নানা জায়গায় খোঁজ করতে যায়, কেউই আসার কথা শোনাতে পারে না। ভানু বলে, কি হবে কানু? কানু জবাব দেয়, কিছু একটা হওয়াতেই হবে, চল একদিন কলকাতায় যাই। স্যার ওদের ডেকে বললেন, হ্যাঁ রে, তোরা কোথায় কোথায় ঘুরে বেড়াস? হায়ার সেকেন্ডারির পড়াশুনো এখন থেকেই শুরু করতে হবে, মনে রাখিস, এখন থেকেই শুরু করতে হবে। লেখাপড়া শিখে বড় হয়ে কি হতে চাস? ভানু কানু দুজনেই বলে, আপনার মতো স্যার হতে চাই। অনন্তবাবুর শুনতে ভালো লাগে, কিন্তু তিনি জানেন বিদ্যে বোঝাই বাবুমশাইরা কেউ গ্রামের স্কুলের মাস্টার হতে চায় না। কত লোভনীয় চাকরির অফার তাদের সামনে, তারা কেন গ্রামের স্কুলের শিক্ষক হবে? সুযোগ পেলে বিদেশে গিয়ে চাকরি করবে, গ্রিন কার্ড নিয়ে ওখানেই থেকে যাবে। স্বদেশের টান এখন আর নারী পর্যন্ত পৌঁছয় না। কালো চশমার আড়ালে বাইরের দুনিয়া তার কাছে অন্ধকার, সেই অন্ধকারেই স্বপ্ন বনেন অনন্তবাবু। হঠাৎ একদিন মনিকা দেবী এসে বললেন, জানো, ভানু কানুকে কোথাও পাওয়া যাচ্ছে না, ওরা যে কোথায় গেছে সেটা কেউ বলতেও পারছে না। অনন্তবাবু লাঠি হাতে উঠে দাঁড়ালেন, গলায় উদ্বেগ, বললেন, সে কি, তোমায় কিছু বলে যায়নি? মনিকা দেবী বললেন, দিন দুই আগে একবার বলেছিল গৌরীপুরে যাবে, ওখানে তো ওদের বাপের ভিটে আছে, কিন্তু যাওয়ার সময় কিছু বলে যায়নি। অনন্তবাবু ইজি চেয়ারে বসতে বসতে বললেন, তাহলে গৌরীপুরেই গেছে, 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। কিন্তু 4 দিন চলে যাবার পরও ওরা ফিরে এলো না দেখে অনন্তবাবু চিন্তিত হলেন। ইতিমধ্যে নন্দবাবু বাড়িতে এসে খবর দিলেন, স্যার ভালো খবর, আমরা আপনার জন্য কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, সেই বিজ্ঞাপনের সুফল মিলেছে। আপনাকে চক্ষুদান করতে সম্মত হয়েছে হাওড়ার এক ভদ্রলোক। আগামীকাল আপনাকে নিয়ে আমি কলকাতায় যাব। অনন্তবাবু অস্ফুটে বললেন, ঈশ্বর স্বর্গে থাকেন না, মানুষের মধ্যেই তার প্রকাশ। হাওড়ার সেই ভদ্রলোক আমার কাছে ঈশ্বর। অপারেশনের পর নিজের দৃষ্টি ফিরে পেয়ে অনন্তবাবু মনিকার দিকে তাকালেন। তারপর একে একে দেখলেন নন্দবাবু, প্রকাশবাবু, যাদববাবু আর ডাক্তারকে। নতুন দৃষ্টিতে তিনি আরও কাউকে খুঁজছিলেন। দেখতে না পেয়ে হতাশ গলায় বললেন, ভানু কানুরা এখনও গৌরীপুর থেকে ফিরে আসেনি? প্রশ্নটা মনিকা দেবীকে করা হলেও উত্তর দিলেন নন্দবাবু। তিনি বললেন, ছেলে দুটো বেজায় অকৃতজ্ঞ, পরীক্ষা দিয়েই উধাও, আর এদের জন্যই আপনি জীবনপাত করেছেন। অনন্তবাবু চুপ করে রইলেন। একটু পরে ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ডাক্তারবাবু, বাড়ি ফিরে যাওয়ার আগে হাওড়ার সেই ভদ্রলোককে একটিবার দেখতে চাই। তিনি শুধু আমার দৃষ্টি ফিরিয়ে দেননি, আমাকে নতুন জীবন দিয়েছেন। আমার সেই জীবনদাতাকে আমি একটিবার প্রণাম করতে চাই। তাকে কি এখানে আনা সম্ভব? ডাক্তারবাবু বললেন, নিশ্চয়ই সম্ভব, কিন্তু মনে রাখবেন, এ সময়ে বেশি আবেগ অথবা উত্তেজনা আপনার পক্ষে ক্ষতিকর। অনন্তবাবু বললেন, আমি ওকে দেখতে চাই। ডাক্তারবাবু স্মিত হেসে বললেন, আমি নিয়ে আসছি। ডাক্তারবাবু চলে গেলেন। ঘরের মধ্যে সবাই টুকটাক কথা বলতে লাগলো। নন্দবাবু বললেন, পৃথিবীটা এখনও শেষ হয়ে যায়নি। হাওড়ার ওই ভদ্রলোকের মতো মানুষ এখনও বেঁচে আছে, সেই জন্যই পৃথিবী এখনও সুন্দর। নন্দবাবুর কথা শেষ হওয়ার পর ডাক্তার ঘরে ঢুকলেন। দরজার দিকে তাকিয়ে বললেন, নিয়ে আসুন। 2টো ট্রলি চেয়ার পরপর ঘরে ঢুকল। নন্দবাবু থেকে মনিকা দেবী সবাই স্তব্ধ, বিস্ময়ে ওদের বোবা করে দিয়েছে। ডাক্তারবাবু বললেন, এই 2টি ছেলে জেদ করে হাঙ্গার স্ট্রাইক করে আমার পায়ে মাথা খুঁড়ে আমাকে রাজি করিয়েছে। এই দুজনের একটা করে চোখ নিয়ে হেড স্যারের 2টো চোখ দেওয়া হয়েছে। অনন্তবাবু উত্তেজনায় বিছানায় উঠে বসলেন। ওদের দিকে তাকাতে গিয়ে তাঁর 2 চোখ ভরে জল এলো। তিনি বললেন, তোরা এটা কি করলি? কেন করলি? তোদের এখন নবীন বয়স, 1 চোখ নিয়ে তোরা...
ভানু আর কানু উঠে দাঁড়ালো। স্যারের দিকে এগিয়ে এসে পায়ে হাত রেখে বলল, স্যার, আপনার চোখ না থাকলে জগতে ভানু কানুরা কোনোদিনই স্কুলে ভর্তি হতে পারবে না। আপনার দৃষ্টি মানুষ গড়ার জন্য। অনন্তবাবু ওদের মাথায় হাত রেখে বললেন, আমি চলে গেলে এই কাজ তোরা করবি, এক চোখে করতে পারবি তো? কানু বলল, দক্ষিণা না দিলে পুজো সিদ্ধ হয় না, এটা আমাদের গুরু দক্ষিণা। প্রতিবন্ধী ভাই যদি ইংলিশ চ্যানেল পার করতে পারে, তাহলে এক চোখের দৃষ্টি নিয়ে আমরা কেন শিক্ষক হতে পারব না? আপনার আশীর্বাদ আমাদের অনন্ত দৃষ্টি দেবে। অনন্তবাবু দেখলেন তার খোকা যেন ফিরে এসেছে। খোকা তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এ বড় সুখের সময়, তবুও এত কষ্ট হচ্ছে কেন? পরম সুখের মধ্যেও কি যন্ত্রণা থাকে? লিসেন চ্যানেলে আপনারা শুনলেন দুলেন্দ্র ভৌমিকের লেখা ভানু কানু। প্রথম পর্ব যারা মিস করে গেছেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল।